হুমায়ুন মুখ টিপে হাসতে হাসতে ভেতরে যায়। ভেতরে গিয়ে বুশরার সামনে গিয়ে দাঁড়ায়। বুশরার চোখে তখন জল টলমল করছে। অন্য কাউকে আশা করেছিলে? হুমায়ুন: আপনাকে অন্তত আশা করিনি আমি। কেন? আপনার তো অন্য জায়গায় বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল, তাই না? তাহলে আপনি এখানে কি করছেন? ওখানে তো মেয়ের বাসা থেকে নিষেধ করে দিয়েছে। আমি রিজেক্টেড। আপনাকে কোনো মেয়ে রিজেক্ট করবে? এটাও আমাকে এখন বিশ্বাস করতে হবে? কেন আমাকে রিজেক্ট করতে পারে না? এই যে তোমাকে দেখতে এসেছি, তুমিই আমাকে বিয়ে করতে রাজি হবে? তোমার ইচ্ছে হলে তো রিজেক্টও করে দিতে পারো, তাই নয় কি? রিজেক্ট তো আমি আপনাকে করবই, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আপনি আমার এখানে রিজেক্ট হবেন। তাহলে আমার আর এই জীবনে বিয়ে করা হবে না। বিয়ে না করেই জীবন পার করে দিতে হবে। সেটা আপনার ইচ্ছে, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি তোমাকে বলেছিলাম যে জীবন একটাই, আর সেটাও অনেক ছোট। এই ছোট জীবনে তোমাকে হারানোর মতো এত বড় ত্যাগ আমি করতে পারবো না। অন্য মেয়েকে তো ঠিকই দেখতে গিয়েছিলেন, তাই না? আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল বুশরা। আমি কখনো মা বাবার অবাধ্য হয়নি। আপনার বাবা মা যদি আমাকে রিজেক্ট করে দেয় তবে? দেবে না। এতটা নিশ্চিত আপনি কি করে হচ্ছেন? কারণ তারা জানে আমি তোমাকে পছন্দ করি। কি হয়েছে বলেন তো আমাকে প্লিজ। ওখানে আপনার বিয়ে প্রায় ঠিক ছিল, আর আজ আপনারা এখানে। রবিবারে আমি ওই মেয়ের সাথে দেখা করি। মেয়েদের সাথে একা একা দেখা করাও শুরু করেছেন? আমি আপনাকে বিয়ে করব না, কিছুতেই না। চুপ। পুরো কথা তো শুনবে নাকি? হ্যাঁ বলেন। ওদের বাসায় গিয়ে নিশ্চয়ই বিয়ে ভাঙার কথা বলতে পারতাম না, তাই না? তাই তাকে বাহিরে ডাকি, ডেকে আমি যে কাউকে পছন্দ করি এ কথা জানাই। আমার কথাগুলো খুব সহজে সে মেনে নিয়েছে। আমি বলবো সে নিতান্তই একজন ভালো বুঝদার মেয়ে। ইস, মেয়ের কত প্রশংসা! ভালো হলে তো ভালো বলবি, তাই না? তারপর মেয়ে বাসায় গিয়ে বলে আমাকে পছন্দ হয়নি, বিয়ে করতে পারবে না, এরকম অনেক কিছু। তারপর ওই বাসা থেকে বাবাকে কল দিয়ে বিয়ের ব্যাপারে না করে দেয়। তারপর আর কি, হিমেলকে বলে রেখেছিলাম মেয়ের বাসা থেকে বিয়ের ব্যাপারে না বললেই যেন সে তোমার কথা বলে। ও গিয়ে মাকে তোমার কথা বলল। মা আমাকে জিজ্ঞেস করেছিল আমি তোমাকে দেখেছি কিনা। আমি বলেছি যে দেখেছি, ভালো আছে মেয়েটা। এই তো তারপর আমরা সবাই এখানে। কি চালাক আপনি! তোমাক আমি কোনোভাবেই হারাতে চাইনি বুশরা। তুমি জানো এই কদিন আমি কতটা চিন্তায় ছিলাম, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি। তোমাকে কল দিয়ে কথা বলে যে মানসিক একটু শান্তি পাব সেই পথটাও ছিল না। কিভাবে যে আমি দিনগুলো অতীত করেছি একমাত্র আমি জানি। আমার তো একটুও কষ্ট হয়নি, তাই না? কথাটি বলে বুশরা হুমায়ুনের দিকে এগিয়ে আসে। হুমায়ুন বুঝতে পারে মেয়েটা এখন কান্না করে দেবে। এই মেয়েটার এখন তার বুকের বা পাশটা লাগবে। হুমায়ুন ৭-৫ না ভেবে বুশরাকে পরম ভালোবাসায় নিজের বুকে জড়িয়ে নেয়। বুশরা এবার আর নিজেকে নিজের আয়ত্তে রাখতে পারে না। হু হু করে কান্না করে দেয়। এই ছোট্ট মেয়েটা আমাকে খুব ভালোবেসে ফেলেছে, তাই না? হুমায়ুন: কিন্তু সেটা সে বুঝতেই চায় না। বুঝি তো, তার জন্যই আমি আমার জীবনে আমি এই মেয়েটাকে ছাড়া কাউকে ভাবতে পারিনি। পরে ভাবতে হতে পারে, তবে এখন না। কি? হুমায়ুনের বুক থেকে মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে। পরে যদি আরও ২-১টা বিয়ে করতে ইচ্ছে হয় তার জন্য বললাম, আর কি? আমাকে ছাড়া অন্য নারীর দিকে তাকালে মেডিগ্রি রে নদীতে ফেলে দেব, মাছে খেয়ে নিবে, তাও আপনাকে অন্য কোনো নারী পাবে না। ভয় পেয়ে গেলাম।
বউকে ভয় পেলে সংসার ভালো থাকে। আমি খুব ভীতু হয়ে গেলাম আজ থেকে। ভীতু হয়েই থাকতে হবে। আসেন আরেকটু জড়িয়ে ধরেন, আমি অনেক ভয় পেয়ে আছি। *G ল কোথাকার। দরজায় নক করার শব্দে দুজন দুদিকে ছিটকে চলে যায়। হিমেল আর লুবনা হাসতে হাসতে ভেতরে চলে আসে। হয়েছে দুজনের মিলমিশ? লুবনা: হ্যাঁ জানিয়ে দেন ভাবি, আপনার বোন বিয়েতে রাজি। হুমায়ুন: তাহলে যাই, খুশির খবরটা গিয়ে দেই। লুবনার পিছু পিছু হিমেল ও চলে যায় আর হুমায়ুনকেও বাহিরে আসতে বলে। সন্ধ্যার দিকে সবাই একসাথে বসে বিয়ের ব্যাপারে সবকিছু ঠিক করে নেয়। অর্থাৎ আগামী সপ্তাহেই বিয়ে। ইয়াসের মাকে ডাকতে ডাকতে রুমে ঢুকে যায় প্রিয়তা। তিনি বসে বসে অন্যদিনের মতো বই পড়ছিলেন। প্রিয়তাকে দেখে সোজা হয়ে বসলেন। কি রে, কিছু হয়েছে? বুশরার ব্যাপারটা জানো? হ্যাঁ, তোর মা কল দিয়ে বলেছিল বুশরাকে দেখতে আসবে। বিয়ে ঠিক হয়ে গিয়েছে। কি বলিস? কবে? সামনে সপ্তাহে। তোর ছোট হয়ে বুশরার বিয়ে ঠিক হয়ে গেল, আর তোরা কি করছিস বলতো? তোমার ছেলেকে আসতে দাও, ধরে কাজী অফিসে নিয়ে যাব। কাজী অফিসে নিয়ে যেতে হবে কেন? আমরা আছি কি করতে? আমাদের তো ইচ্ছে লুকিয়ে বিয়ে করব, তোমরা সবাই তো রাজি আছো। তোদের বিষয় সব ঠিকঠাক হয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ, এবার তাহলে তোদের সবকিছু ঠিকঠাকভাবে মিটে গেলেই হবে। এই লুকিয়ে বিয়ে করবি মানে? বিয়ে করে নিসনি তো আবার? এই ধরো সপ্তাহখানেকের মধ্যেই। কি কথা হচ্ছে দুজনের? রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলেন ইয়াসের বাবা। বিয়ের কথা? ইয়াসের মা: কার বিয়ের কথা? বুশরার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ওকে আজকে দেখতে এসেছিল। কি বলো, দারুণ খবর। ছেলে কোথাকার? হিমেলের কেমন যেন ভাই। লম্বা ফর্সা করে ছেলেটা? হ্যাঁ ওটাই। প্রিয়তা: এবার গিয়ে 2 জোড়ার বিয়ে দেব। ইয়াসের মা: 2 জোড়া কে কে? এই যে আরেকজন বসে আছেন দেখছ না? বড়মার কথা শুনে প্রিয়তা নিজের রুমে চলে যায় দৌড়ে। এদিকে ইয়াসের মা বাবা হাসতে থাকে। এর মাঝে প্রায় 7 দিন কেটে গিয়েছে। বাড়িতে সবাই বিয়ে নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ আগেই প্রিয়তা আর ইয়াসের বাবা মা এসে বাসায় পৌঁছেছে। প্রিয়তা রুমে নিজের ব্যাগটা রেখেই দৌড়ে বুশরার কাছে চলে যায়। বুশরা নিজের সবচেয়ে প্রিয় বোন আর প্রিয় বান্ধবীকে একজনই দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এই যে বিয়ে তো করে নিচ্ছেন, ফিলিংস কেমন শুনি? তুই ও ইয়াস ভাইয়াকে বিয়ে করে দেখ ফিলিংস কেমন। এটা জানতে হলে বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে হবে। আচ্ছা, আজকে কেন আসতে গেলি? না, আসলেই হতো তো। আর বলিস না, আমার ক্লাস টেস্ট চলছিল, খুব প্যারায় ছিলাম। এখন বল ঠিকঠাক হলো কিভাবে সবকিছু? বুশরা একে একে সবকিছু বলতে শুরু করে। যাক, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে গিয়েছে, বিয়েটা হয়ে গেলেই বাঁচা যায়। আমাদেরও সবকিছু ঠিক হয়ে গিয়েছে। কিভাবে? কিছুদিন হলো, আমি এখান থেকে যাওয়ার আগে কি মনে করে সেদিন ইয়াস ভাইয়ের রুম দেখছিলাম। কেন জানি না, টেবিলের ওপর রাখা ডায়েরি হাতে নেই। প্রথম পৃষ্ঠা খুলে দেখি কিছু লেখা নেই। এবার শেষ পৃষ্ঠায় লেখা, ভালোবাসি প্রিয়তা। আমি তো সেদিন শেষ। তুই এখানে থাকতেই এত কিছু হয়েছে আর আমি কিছুই জানি না। ইয়াস ভাইয়া আসবে কবে? আজকেই তো আসার কথা, এয়ারপোর্টে এসে পৌঁছবে 10টা। এখানে আসতে আসতে 1টা হবে হয়তো। যাক, আমার বিয়েতে পাচ্ছি তাহলে। তোরা বিয়ে করছিস কবে? অনেক দেরি। আচ্ছা করিস, বাচ্চাসহ তোদের বিয়েতে থাকব। এখন তাড়াতাড়ি মেহেদি পরিয়ে দে আমায়। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি 5 মিনিটে আসছি।
হ্যাঁ জলদি। প্রিয়তা বুশরার রুম থেকে বের হয়ে মার কাছে চলে যায়। বাড়ির সবাইকে দেখে মনে হচ্ছে কতদিন তাদের দেখেনি। প্রিয়তা সোজা তার মাকে জড়িয়ে ধরে গিয়ে, সেই বোনের কাছে, তাই না? আমি তো কেউ না। তোমার কি বিয়ে নাকি? বুশরার তো বিয়ে, তাই তো দেখা করে এলাম। হয়েছে হয়েছে, যা ফ্রেশ হয়ে নে। প্রিয়তা দেখছি এই কয়েকদিনে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিস রে। লুবনা, আচ্ছা তাই নাকি? প্রিয়তা, তাই তো। আচ্ছা যা ফ্রেশ হয়ে আয়, অনেক গল্প হবে। আচ্ছা আপু। প্রিয়তা চলে যায় নিজের রুমে ফ্রেশ হতে। আর মনে মনে ভাবতে থাকে এত আনন্দের দিনে আরশি ও নেই, আবার ইয়াস যে কখন আসবে। রাত 2টা। সবাই কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। আর প্রিয়তা এখনো জেগে থেকে ইয়াসের সাথে কথা চালু রেখেছে। বড়মাকেও সে নিজেই ঘুমোতে বলেছে, সে অপেক্ষা করবে বলে। এবার ফোন রেখে বাহিরের দিকে রওনা দেয় প্রিয়তা। এতক্ষণে ইয়াস বাড়ির সামনে চলে এসেছে। প্রিয়তা গিয়ে দরজার পাশেই দাঁড়িয়ে থাকে। ওপাশ থেকে নক করার শব্দ হয়। কে? প্রিয়তা। আপনার জামাই যান, দরজা খুলুন বিবি সাহেবা। খুলছি বলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় প্রিয়তা। ইয়াস ভেতরে চলে এলে প্রিয়তা আবার দরজা লাগিয়ে দেয়। ইয়াস নিজের রুমে ঢুকবে এমন সময় প্রিয়তাও নিজের রুমে ঢুকবে, তখনই ইয়াস প্রিয়তার দিকে তাকায়। তুই ওই রুমে কেন যাচ্ছিস? ইয়াস, কেন? আপনি ফ্রেশ হয়ে নেন, তারপর আমি খাবার বেড়ে দিচ্ছি। ফ্রেশ তো আমি রুমে হব না, তাই না? আয়, এই রুমে আয়। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা ইয়াসের পিছু পিছু তার রুমেই যায়। বসো ওখানে, সবসময় শুধু দূরে দূরে থাকবে। ইয়াস, কাছে থাকার মতো সময় তো এখনো আসেনি। বলেছিলাম রেডি থাকতে বিয়ের জন্য। সবাইকে না জানিয়ে আমি বিয়ে করছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো দেরি হোক। দেরি কেন হবে? আমার ইচ্ছে ছিল লুকিয়ে বিয়ে করে প্রেম করব বউয়ের সাথে। কিন্তু তা তো হলো না, বিয়ে না করেই এবার প্রেম করতে হবে। না না, আমি বিয়ে করব না, আমি আর বিয়ে করব না। না প্লিজ। উহু, হবে না। হবে। জোর করে লাভ নেই। কে বলেছে লাভ নেই? আমি বিয়ে করব মানে বিয়ে করব। বস, আমি ফ্রেশ হয়ে আসছি। শার্টের বোতাম খুলতে খুলতে বলল ইয়াস। প্রিয়তা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে অন্যদিকে তাকালো। ইয়াস প্রিয়তার দিকে তাকালে দেখে প্রিয়তা অন্যদিকে তাকিয়ে আছে। ইয়াস বিষয়টা বুঝতে পেরে মজা করতে প্রিয়তার পাশে গিয়ে বসে প্রিয়তাকে ধাক্কা দেয়। কি হলো? প্রিয়তা, অন্যদিকে কেন তাকিয়ে আছো তুমি? প্লিজ কথার মাঝখানে এভাবে কথা ধরে অনুভূতি শূন্য করে দিও না তো। সরি। মাথা নিচু করে। এখন বল, আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কেন কথা বলছিলে? এমনি। বল। আপনি তো আমার সামনেই দাঁড়িয়ে শার্ট খুলছিলেন, তাই। অভ্যাস করে নাও প্রিয়। ইয়াসের কথায় লজ্জায় কুকড়ে যায় প্রিয়। আর কি বলবে, কথা খুঁজে পায় না। শুধু ইয়াসের চোখের দিকে তাকিয়ে থাকে। প্রিয়তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়াসও যেন প্রিয়তার চোখে মডিগ্রি রণ ডুব দিয়ে দেয়। শুনুন প্রিয়তা। হ্যাঁ, একবার জড়িয়ে ধরি প্লিজ, আমার খুব বেশি ইচ্ছে করছে। আপনাকে একবার জড়িয়ে ধরার পিপাসা আমাকে শেষ করে দিচ্ছে। চল কালকেই বিয়ে করি, এখানকার কোনো একটা কাজী অফিসেই। একটা দিন শুধু সময় দে। আমারও তো ভীষণ ইচ্ছে করে আমার প্রিয় মানুষটাকে একদম পুরোপুরি আমার মনের মতো করে পেতে। তোর চেয়ে এই পিপাসায় আরও বেশি কাতর আমি। প্লিজ একবার শুধু। আমি আর পারছি না ইয়াস ভাই। আপনার বুকে মাথা রাখাটা এখন আমার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর কয়েকটা ঘন্টা প্রিয়।
একটাবার জড়িয়ে ধরলে বিষয়টি খুব খারাপ হয়ে যাবে। খারাপ না কিন্তু। সরি, আর চাইব না জড়িয়ে ধরতে। টেবিলে আপনার জন্য খাবার রাখা আছে, খেয়ে নিবেন প্লিজ। আসছি। ইয়াশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে যায় প্রিয়তা। ইয়াশ বসে বসে ভাবতে থাকে এত অধৈর্য কেন এই মেয়ে। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নেয় প্রিয়তা। রাতে রুমে এসে ফোন বন্ধ রেখেছিল প্রিয়, তাই ফোন অন করে। ডাটা অন থাকায় মেসেজ নোটিফিকেশন দেখে অনলাইনে চলে যায় প্রিয়তা। ইয়াশ অনেকগুলো মেসেজ করেছে, 9টার বেশি মেসেজ হলে তো আর সংখ্যা দেখা যায় না। আরেকজনের মেসেজ দেখে ইনবক্সে চলে যায়। এটা হচ্ছে আহিন, তার ক্লাসমেট। এই কয়েকদিনে প্রিয়তার ভালো একটা বন্ধু হয়ে গিয়েছে। মেসেজ সিন করে দেখে আহিন একটা ভিডিও পাঠিয়েছে। প্রিয়তা ভিডিও দেখা শুরু করলে 1 মিনিট দেখেই আর দেখতে পারে না। এত তাড়াতাড়ি তার চোখ টলমল করতে থাকে। কেনই বা চোখে পানি আসবে না? প্রিয় মানুষটির সাথে অন্য একটা মেয়ের এত কাছাকাছি অবস্থান মেনে নিতে পারছে না সে। চোখে পানি নিয়ে টেক্সট করে প্রিয়তা, তোমাকে এটা কে দিল? এটা আবিরা আপলোড দিয়েছে তার প্রোফাইলে, গিয়ে দেখ। ক্যাপশনে লেখা নায়কের কেয়ারিং। আচ্ছা, পরে কথা বলছি তোমার সাথে। প্রিয়তা সাথে সাথে আবিরার প্রোফাইলে যায়। আহিনের কথা সত্যি। ইয়াশ ওই মেয়ের এত যত্ন নিয়েছে, বাহ! তার কাঁধে হাত দিয়ে বুকের এত কাছে খাইয়েও দিচ্ছিল। বলতে গেলে ভিডিওতে এক প্রকার কেয়ারিং বর বা বয়ফ্রেন্ডকে ইঙ্গিত করা হয়েছে। ওই মেয়ের সাথে ইয়াশের এত কিছু চলছে, তাহলে প্রিয়তার সাথে এসব কি? প্রিয়তা যেন ভিডিও আর তার কমেন্ট দেখে নিজেকে ঠিক রাখতে পারছিল না। সবাই তাদেরকে বাস্তব জুটি হিসেবেই মেনে নিয়েছে। প্রিয়তা কান্না করেই চলেছে আর আওড়াতে থাকে, আমার সাথে এসব না করলেও পারতেন ইয়াশ ভাই। আমাকে এভাবে শেষ করে না দিলেও তো পারতেন। কি ক্ষতি করেছিলাম আমি? শুধু ভালোই তো বেসেছিলাম আপনাকে। সকাল 10টা। প্রিয়তা ফ্রেশ হয়ে বাহিরে হয়ে দেখে বড়রা সবাই কাজে ব্যস্ত। তার বাবা আর বুশরার বাবা রান্নার ওখানে ব্যস্ত, আর ইয়াশের বাবাও বাকি কাজ দেখাশোনা করছে। বাকি 3 ঘরনিও বসে নেই, তারাও কাজে ব্যস্ত। বুশরার রুমে যাবে এমন সময় সানিকে তার দিকে আসতে দেখে প্রিয়তা তাড়াতাড়ি চলে যাবে, ঠিক তখনই সানি প্রিয়তাকে ডাক দেয়। প্রিয়তা আর কোথাও না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সানি তার সামনে এসে দাঁড়ায়। কিছু বলবেন? প্রিয়তা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও ভালো। আসলে সেদিনের পর থেকে আমি আর তোমার সামনে আসতে পারিনি। আজকে তোমাকে একা দেখে খুব সাহস করে এলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না প্লিজ। এতদিন যেরকম সামনে আসেননি, আর কখনো আসবেন না। আপনাদের মতো পুরুষকে দেখলে আমার গা গুলোয়। আমি জানি আমি খুব খারাপ একটা কাজ করেছি, তার জন্য আমি এতদিন কষ্ট পাচ্ছি ভেতরে ভেতরে। নিজের কাছে নিজেকে নিকৃষ্ট লাগছে। আমার মনে হয় না আমার জন্য কোনো শাস্তি যথাযথ হবে। তবুও বলবো, আমাকে প্লিজ মাফ করে দিও। কথাটা বলেই সানি বাহিরের দিকে চলে যায়। প্রিয়তাও চলে যায় বুশরার রুমে। প্রিয়তা রুমে ঢুকতেই লুবনা দেখে বলে ওঠে, ওই তো প্রিয়তা ঘুম থেকে উঠে পড়েছে। এই তোর চোখ এত লাল আর ফুলে গিয়েছে মনে হচ্ছে। বুশরা, ওই যে রাতে একটু জেগেছিলাম তাই হয়তো। আচ্ছা ওসব বাদ দে এখন। প্রিয়তা, তুই বুশরাকে নিয়ে পার্লারে চলে যা। আমি তো কাজে ব্যস্ত থাকব, তুই ও সেজে আসিস। যা, তুইও গোসল দিয়ে নেবন তাড়াতাড়ি যা, দেখ 10টা পার হয়ে গিয়েছে। প্রিয়তা, যা তাড়াতাড়ি, আমার গোসল হয়ে গিয়েছে। বুশরা, আচ্ছা ঠিক আছে, আমি খাবো, ক্ষুধা পেয়েছে।
খেয়ে গোসল দিয়ে ব্যাগপত্র নিয়ে একেবারে চলে আয়। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা গিয়ে খাবার টেবিলে খেতে বসে। সবাই যে যার কাজে ব্যস্ত, তাই একাই খাবার নিয়ে বসে পড়ে। এমন সময় ইয়াশও চলে আসে। ইয়াশকে দেখামাত্র সকালে দেখা ভিডিও এর কথা মনে পড়ে যায়। ইয়াশ এসে চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ে। প্রিয়তা আর এক মুহূর্ত দেরি না করে খাবারের প্লেট আর পানির গ্লাস নিয়ে দাঁড়ালে ইয়াশ ভ্রু কুঁচকে প্রিয়তার দিকে তাকায়। কি হয়েছে? ইয়াশ, কিছু না। আমি আশায় তাহলে চলে যাওয়া হচ্ছে কেন? আমি আমার রুমে গিয়ে খাবো তাই। তাহলে এখানে এত বড় খাবার টেবিল কেন রাখা হয়েছে? আমার এখন এখানে খেতে ইচ্ছে করছে না, তাই রুমে যাচ্ছি। আপনার ও এখানে খেতে ইচ্ছে না করলে নিজের রুমে গিয়ে খান। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না প্রিয়? কিছু বেশি হচ্ছে না। আমি আসছি। তুই এখান থেকে গেলে আমি এখন কেন আজকে সারাদিন খাবো না? সেটা আপনার ইচ্ছে, পেট আপনার, শরীর আপনার, সবই আপনার। তুইও আমার। এই কথা বলতে লজ্জা লাগা উচিত আপনার। লজ্জা লাগা উচিত মানে? লজ্জা কেন লাগবে? আমি এই নিয়ে কথা বাড়াতে চাইছি না প্রিয়, আমি তোমার সাথে মজা করছি না। আমার কথার অবাধ্য হলে আমি আজকের এই বিয়ে বাড়িতে কিন্তু তার ডিগ্রি নডব বাঁধিয়ে দেব। এত সময় জার্নি করে কালকে এসেছি, রাতে ঘুমোইনি পর্যন্ত, এখনও তোমার এই ব্যবহার। আমার সামনাসামনি হবেন না, তাহলেই আর আপনার মেজাজ খারাপ হবে না। মানে গতরাতে তোর কথা মতো। একদম বাজে কথা বলবেন না। আমার আপনার সাথে কথা বাড়িয়ে কোনো কাজ নেই, ভালো হয় আপনি নিজের চরিত্রের দিকে নজর দেন। আমার চরিত্রের কি হলো? নজর দেন, বুঝে যাবেন। আসছি। প্রিয়তা খাবারের প্লেট আর গ্লাস নিয়ে নিজের রুমের দিকে চলে যায়। ইয়াশও না খেয়ে উঠে বাহিরের দিকে চলে যায়। প্রায় ৩টার দিকে পার্লার থেকে বের হওয়ার আগে বুশরা ইয়াশকে কল দিয়ে তাদের নিয়ে যেতে বললে কিছুক্ষণের মধ্যে ইয়াশ চলে আসে। ইয়াশ বাহিরে এসে প্রিয়তাকে কল দিল। প্রিয়তা কল কেটে দিয়ে বুশরাকে বলে হয়তো ইয়াশ ভাইয়া চলে এসেছে, কল দিয়েছিল। বুশরা আর প্রিয়তা বাহিরে চলে এসে দেখে ইয়াশ গাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। ভাইয়া কখন এসেছ? বুশরা, মিনিট ৫। গাড়িতে উঠে পড়, বরযাত্রী প্রায় চলে এসেছে। আচ্ছা চল। প্রিয়তা তুই সামনে বসো, আমিও পিছনেই বসছি তোর সাথে। প্রিয়তা, আমি কারো ড্রাইভার না। বুশরা তুই সামনে বসো। হ্যাঁ যা বসো। প্রিয়তা, কি হয়েছে তোদের? কিচ্ছু হয়নি, যা বসো। প্রিয়তা, আমিই গিয়ে বসছি। তোদের মিটমাট করতে গেলে আমারই আজ বিয়ে হবে না। বুশরা গিয়ে পাশের সামনের সিটে বসে পড়ে। ইয়াশ অসহায়ের মতো প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। কি এমন হয়েছে প্রিয়তার যে নিজে আজকে তার জায়গা ছেড়ে দিল? আর সেদিন কত কিছু করে আবিরাকে পিছনে বসিয়েছিল সে। প্রিয়তা গিয়ে পিছনের সিটে বসে পড়ে। ইয়াশ আর কি করতে পারে, তাই সেও ড্রাইভ শুরু করে দেয়। কয়েক মিনিট পর বাসায় পৌঁছে যায় তারা। প্রিয়তা বুশরাকে নিয়ে ভেতরে চলে যায়। ততক্ষণে বর চলে এসেছে। প্রিয়তা আর বুশরা রুমে বসে আছে। বরের বাসার কয়েকজন করে এসে বুশরাকে দেখে যাচ্ছে। প্রায় সন্ধ্যার আগে প্রিয়তার মা এসে বুশরাকে বাহিরে নিয়ে যেতে বলে। বিয়ে পোড়ানোর সময় হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর আবার সন্ধ্যা হয়ে যাবে, আবার ওদের তো বাসায় যেতে হবে। প্রিয়তা আর লুবনা দুজন মিলে বুশরাকে নিয়ে যায় বাহিরে। ইয়াশ বরযাত্রীর ওখানে বসে সবার সাথে গল্প করছে। প্রিয়তা আর লুবনা যখন বুশরাকে নিয়ে আসে তখন ইয়াশ এক নজরে প্রিয়তার দিকে তাকিয়েছিল। দুপুরে প্রিয়তার ওরকম ব্যবহারের জন্য সে তখন প্রিয়তার দিকে ভালোভাবে তাকিয়ে দেখেনি। দূরে থেকে যতই তাদের কাছাকাছি আসছিল তত বেশি বোঝা যাচ্ছিল যে প্রিয়তাকে কি অসম্ভব সুন্দর লাগছে।
কিন্তু প্রিয়তা তার সাথে খারাপ ব্যবহার কেন করছে? শুধু রাতের জন্যই যদি এরকম করে তাহলে তো একটু বেশি বেশি করছে। কিন্তু শুধু রাতের জন্য তো এরকম করার কথা না, নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। এসব ভাবতে ভাবতে ইয়াশ ঠিক করল বিয়ে চলে যাওয়ার পরপরই প্রিয়তাকে ধরতে হবে, জানতে হবে কি হয়েছে, সে এমন কেন করছে তার সাথে। প্রিয়তা আর লুবনা বুশরাকে নিয়ে গিয়ে বরের পাশে বসালো। হুমায়ুন এই প্রথম বুশরাকে শাড়ি পরে দেখল, তাও আবার একেবারে বউ সাজে। নিজের বউকেও যে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে এটা কখনো হুমায়ুন ভাবতেই পারেনি। তবুও আর চোখে বুশরাকে দেখাই যাচ্ছে না। অতঃপর কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু হয়। আর এই বিয়ের মাধ্যমে দুটি হৃদয়ের অসীম ভালোবাসা এক হয়। একে অপরের সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী হয় তারা দুজন। সন্ধ্যা 7টার দিকে বরযাত্রী বিদায় নিলে সবাই বাসার ভেতরের দিকে যার যার রুমে চলে যায়। কারণ লুবনার বিয়ের চেয়েও ছোট করে আয়োজন করা হয়েছে বুশরার বিয়েতে। বিয়েতে শুধু তাদের বাসার মানুষগুলোই। লুবনার মা বাবা একদিনের ছুটি নিয়ে এসেছিল, সকাল ভোরবেলায় আবার চলে যাবে। লুবনা আর হিমেল তখনই বাসায় ফিরে গিয়েছে, কারণ ওখানে এখন থাকা প্রয়োজন। ইয়াশের বাবা আর প্রিয়তার বাবা দুজন মিলে বুশরাদের বিয়ে পড়ানো কাজীকে নিয়ে বাসার ভেতরে ঢুকে সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। যার যার রুম থেকে সবাই বেরিয়ে আসে। সবাই এসে চারপাশে দাঁড়িয়ে যায়। প্রিয়তার বাবা সবাইকে বসতে বললে সবাই বসে। কি হয়েছে? ইয়ালিদ, লুবনার বাবা। আমরা ভেবেছি আজকে ইয়াশ আর প্রিয়তার বিয়েটা পড়িয়ে দিতে, তাহলে একদম সব ঝামেলা শেষ। সাজিদ, বাহ, ভালোই তো হয়, আমরা থাকতেই বিয়েটা হয়ে যাবে। হোসনে আরা, লুবনার মা। হ্যাঁ, ওদের বিয়ে ঠিক তো অনেক আগে থেকেই, আর বিষয়টা দুজনই জানে, তাই আমার মনে হয় একেবারেই আজকে বিয়ে পড়িয়ে দেওয়া ভালো হবে। বুশরার মা, সীমা। এই ছোট যা, তুই প্রিয়তাকে নিয়ে আয়, আমি ইয়াশকে নিয়ে আসি। আঞ্জুয়ারা, আচ্ছা আমি যাচ্ছি। দুইজনের মা দুজনের রুমে চলে যায়। প্রিয়তার মা প্রিয়তাকে বিয়ের কথা বললে প্রিয়তা এক প্রকার আঁতকে ওঠে। আজকেই বিয়ে মানে? হ্যাঁ, সবাই বাহিরে বসে আছে, ইয়াশ ও হয়তো এতক্ষণে বাহিরে চলে গেছে, তুই তাড়াতাড়ি চল। মা, আমি এখন বিয়ে করব না। ঢং, বিয়ের পর ইয়াশকে দেখাস, এখন তাড়াতাড়ি চল। আমি পারবো না এখন বিয়ে করতে। যদি কোনো কারণে রাগ বা অভিমান থাকে পড়ে মিটিয়ে নিস, এখন এমন করিস না। এমন কিছুই না মা, আমি শুধু বিয়েটা করব না এখন। বাহিরে সবাই বসে আছে, মান সম্মান নষ্ট করিস না আমাদের। মা প্লিজ, তুই যদি বিয়ে এখন না করিস তাহলে পুরো বাড়ির মানুষ কি ভাববে সেটা একবার ভাবতো। আমাকেই কেন সবার কথা ভাবতে হবে? কারো কথা ভাবতে হবে না, চল তুই। মা প্রিয়তার মা প্রিয়তার হাত ধরে বাহিরে নিয়ে যায়। বাহিরে সবাই অপেক্ষা করছিল। ইয়াশও বসে আছে একটা সোফায়। প্রিয়তার মা প্রিয়তাকে নিয়ে গিয়ে ইয়াশের পাশে বসিয়ে দিল। প্রিয়তা মনে মনে শুধু ভাবছে এমন একটা মানুষ সারা জীবনের জন্য তার কপালে জুটে গেল। বারবার সকালের ওই ভিডিওর কথা মনে পড়ছিল। কিভাবে একটা ছেলে অন্য একটা মেয়ের এত কাছাকাছি থাকে। প্রিয়তা একদিকে এসব কথা ভাবছিল, অন্যদিকে কাজী সাহেব তার কাজ করছিল। মায়ের ধাক্কা পেয়ে প্রিয়তা বাস্তবে ফিরে আসে। মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। কি? কবুল বল মা, বল কি হলো, বল কবুল। আলহামদুলিল্লাহ কবুল, এটা বলবি, বল তাড়াতাড়ি। প্রিয়তার মা সহ সবাই কবুল বলার জন্য বলেই যাচ্ছে, অতঃপর প্রিয়তাও বলে দেয়। ইয়াশকে কবুল বলার জন্য বলতে দেরি হলেও তার কবুল বলতে দেরি হয় না। ইয়াশের কাণ্ড দেখে বাড়ির সবাই হেসে ফেলে। আজকে আরও দুইজনের ভালোবাসা একসাথে হল। দুজনের এই ভালোবাসা যেন আজীবন অটুট থাকে। কিন্তু ইয়াশের জানতেই হবে প্রিয়তার কি হয়েছে।
আজ সারাদিন তার সাথে কথা বলেনি। ইয়াশ যে সকালের প্রিয়তার ওরকম ব্যবহারের জন্য সারাদিন খাওয়া দাওয়া করেনি সেটা হয়তো প্রিয়তা জানেই না। জানলে হয়তো অনেক আগেই সবকিছু ঠিক হয়ে যেত। ইয়াশ আজকে নিজের প্রতি প্রিয়তার চরম অবহেলা দেখেছে। দুজন ভালোবাসার মানুষের ভালোবাসা শেষ করতে অবহেলা আর ভুল বুঝাবুঝিই যথেষ্ট। ইয়াশ কোনোভাবেই চায় না তার এত বছরের ভালোবাসা একদিনের অবহেলায় হারিয়ে যাক। গল্পগুজব শেষ করে কিছুক্ষণ পর সবাই খেতে বসে ইয়াশ খাবে না বলে নিজের রুমে চলে যায়। প্রিয়তা সবার সাথে বসে খাওয়া দাওয়া করছে। হঠাৎ ইয়াশের কথা তার মনে পড়ে। সকালে ইয়াশ বলেছিল আমি উঠে গেলে নাকি শুধু সকালে কেন সারাদিন খাবে না। তার মানে সারাদিন না খেয়ে আছে। গোত্রাতেও খেয়েছিল কি না সন্দেহ। তার মানে যদি না খায় তাহলে পুরো দুদিন প্রায় না খেয়ে আছে। ইয়াশের কথা ভেবে প্রিয়তা এবার আর খেতে পারে না। এদিকে সবার খাওয়া শেষ হয়ে যার যার রুমে চলে যায়। প্রিয়তার মা প্লেটে খাবার দিয়ে প্রিয়তাকে নিয়ে যেতে বলে। ইয়াশের বাবাও রুমে চলে যায়। বাহিরে এখন শুধু দুজনের মা আছে। তারা বুঝিয়ে প্রিয়তাকে ইয়াশের ঘরে পাঠিয়ে দেয়। তারা দুজনও এবার নিজেদের রুমে চলে যায়। প্রিয়তা খাবার প্লেট টেবিলে রাখতেই ইয়াশ বুঝতে পারে প্রিয়তা চলে এসেছে। ইয়াশ এতক্ষণ চোখ বন্ধ করে চোখের ওপর হাত দিয়ে শুয়েছিল। প্রিয়তা আসতেই কি বলবে ভেবে পাচ্ছে না সে। এই প্রথম এমন হলো যে ইয়াশ প্রিয়তাকে কিছু বলার মতো পাচ্ছে না। প্রিয়তা টেবিলের ওখানেই দাঁড়িয়ে রইল। খাবার খেয়ে নেন। প্রিয়তা, খাবো না, খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি। আমি আমার রুমে চলে যাচ্ছি। তুই গিয়ে দেখ শুধু একবার। বিছানা থেকে উঠে সোজা প্রিয়তার সামনে চলে আসে ইয়াশ। কেন গেলে কি করবেন? তুই শুধু যাওয়ার সাহস কর, দেখ কি করি। প্রিয়তা দরজা খুলতে যাবে ঠিক তখন বুঝতে পারে দরজা বাহিরে থেকে লাগানো। তার মানে দুজন দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে গিয়েছে। দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে গিয়েছে নইলে আমার এত ইচ্ছে নেই কোনো চরিত্রহীন লোকের সাথে একই রুমে থাকার। এই তুই চরিত্রহীন কাকে বলছিস আমাকে? আপনি নয়তো কে? আমি চরিত্রহীন হওয়ার মতো কি কাজ করলাম? সেটা নিজেই খেয়াল করে দেখুন। আমার খেয়াল হচ্ছে না। প্লিজ আমাকে বলবেন একটু আমি কি করেছি? আপনার তো আমাকে দিয়ে হয় না তাই না? তার জন্যই তো অন্য মেয়েদের সাথে ওরকম ক্লোজ হন। দেখ প্রিয়, একদম বাজে কথা বলবি না। এমনিতেই গতকাল থেকে না খেয়ে আছি আর রাগ বাড়াস না। না খেয়ে আছেন এখন কি সেটাও আমার দোষ? আমি তোর দোষ দিচ্ছি না। দোষ থাকলে তো দিবেন চরিত্রহীন ব্যক্তি একটা। দেখ প্রিয়, এমন ব্যবহার করিস না যাতে করে পরে পস্তাতে হয়। তুই অনেক বেশি করছিস, অনেক বেশি। এভাবে না বলে কি হয়েছে সেটা বল। যদি তুই সঠিক হোস তাহলে আমি কোনো দিন এই মুখ নিয়ে তোর সামনে আসব না। আর যদি তুই ভুল হোস তাহলে আমি দূরে যাব না, যদিও অনেকটা আডিগ্রি ঘাত করে ফেলেছিস আমাকে তুই। প্রিয়তা তার ফোনের ভিডিও বের করে ইয়াশের সামনে ধরে। ইয়াশ ভিডিও দেখতে থাকে। ইয়াশ ভিডিওটি দেখে বিছানা থেকে নিজের ফোনটা আনতে গেল। প্রিয়তা যে এরকম ছোট একটা বিষয় এত বড় করবে সেটা ইয়াশ ভাবতেও পারেনি। এজন্যই হয়তো বলে মেয়েরা বোঝে কম চিল্লায় বেশি। ও প্রিয়তা তো চিল্লায়, অন্যি মুখে রুমাল গুজেছিল। সরি গার্লস। ইয়াশ এবার নিজের ফোনে ভিডিও প্রিয়তাকে হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার আমার ফোনের ভিডিও দেখ। আমি সবসময় এরকম ভিডিও করে রাখি শুটিংয়ের, যেন ছোট কোনো ভিডিও কেউ আমার ইমেজ নষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলেও আমার কোনো ক্ষতি কেউ করতে না পারে। ওই ভিডিওটা শুটিংয়ের শর্ট ক্লিপ ছিল, এটা দেখ বুঝতে পারবি। আর এটার জন্য তুই কি না আমার সাথে সারাদিন এমন ব্যবহার করলি? প্রিয়তা ভিডিও দেখতে শুরু করে।
সম্পূর্ণ ভিডিও দেখার পর প্রিয়তা ভাবছে এখন ইয়াশের থেকে কিভাবে মাফ চাইবে। বেচারাকে সারাদিন কষ্ট দিয়েছে সে, কিন্তু তারই বা কি করার ছিল, যা নিজের চোখে দেখেছে তাই তো বিশ্বাস করেছে। নিজের চোখও যে ভুল দেখবে এটা তো সে জানত না। প্রিয়তা অসহায় নজরে ইয়াশের দিকে তাকায়। লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়িস, আমি সোফায় ঘুমালাম। আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাব। তোকে বলেছি বিছানায় ঘুমাতে, আমিও বলেছি সোফায় ঘুমোব। প্রিয়, মেজাজ খারাপ হয়ে যাবে এবার। হ্যাঁ, আপনি তো কতদিন আমাকে কত কষ্ট দিয়েছেন, আমি তো আপনাকে কষ্ট দেইনি। আজকে শুধু কথা বলিনি জন্য আপনি আমার সাথে এরকম করছেন, তাও আমি আজকে নতুন বউ। শোন, আমাকে নিয়ে কোনো খারাপ লাগা সৃষ্টি হলে, সন্দেহ হলে আমাকেই বলবি, সেটা পরিষ্কার হয়ে যাবে। এভাবে পুষে রাখলে দূরত্ব শুধু বাড়বে। আমি চাই না আপনি কোনো মেয়ের সংস্পর্শে আসুন, হোক সেটা সত্যি বা অভিনয়। আপনার এই অভিনয় জগৎ আমাকে ভালো থাকতে দেয় না। আমার এই কাজটায় সিগনেচার করা হয়েছিল, তার জন্য করতে হয়েছে। আমিও ভেবেছি এখানে আর আমি থাকব না। সামনেই আমার ফাইনাল পরীক্ষা। সত্যি বলছেন? হ্যাঁ। আমি কিছুদিন আগে ভেবে রেখেছি, এই জগৎ একদম বাজে। এটা আমার জন্য নয়। এবার আমার শান্তি। প্লেটে খাবার রাখা আছে, খেয়ে নেন এবার। হ্যাঁ, ভীষণ ক্ষুধা পেয়েছে। সরি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? হ্যাঁ অনেক, আমি ভাবতেও পারিনি প্রিয়তা এত বোকা। আমি রাগছি না। আমি রাগলে আজকের রাতটাই মাটি হয়ে যাবে। কেন, আজকে কি? প্রিয়তার দিকে এগিয়ে আসতে আসতে ইয়াশ কথাটি বলে। প্রিয়তাও না পিছিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। জড়িয়ে ধরব। প্রিয়তা, না, আমার বুক এত সস্তা নাকি? সস্তাকে বলল 3 বার কবুল বলে কিনে নিয়েছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ তাই। তবুও এখানে আপনার জায়গা হবে না। আপনি বললেন আর আমি শুনলাম, তাই না? প্রিয়তা আর দেরি না করে ইয়াশকে জড়িয়ে ধরে। ইয়াশের হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে চলেছিল। প্রিয়তা কান ফেলে সেটা শুনতে থাকে। ইয়াশও এবার আর দেরি না করে প্রিয়তাকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর প্রিয়তা ইয়াশকে ছেড়ে দেয়। কি হলো, ছাড়লি কেন? তোকে বুকে রাখতে ভালোই তো লাগছিল। যত ইচ্ছে রাখবেন, আগে খেয়ে নেন। আমিও ঠিকমতো খাইনি, খাইয়ে দিবেন আমাকে। আচ্ছা, বিছানায় গিয়ে বসো। তুমি করে বলতে হবে। আর কি কি বলতে হবে? ভালোবাসি কথাটা শুনিনি। আচ্ছা, সব হবে, এখন গিয়ে বিছানায় বসো। সরি, বসো। হুম। ইয়াশ টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে এসে নিজে খায় আর প্রিয়তাকে খাইয়ে দেয়। প্রিয়তা মনে মনে ভেবে নেয়, প্রতিদিন রাতে অন্তত আপনাকে এই দায়িত্ব পালন করতেই হবে। বরের হাতে খাবার খেতে এত ভালো লাগে জানলে আরও আগেই বিয়ে করে নিতাম। খাওয়া শেষ করে প্লেট টেবিলে রেখে ফ্রেশ হয়ে আসে ইয়াশ। প্রিয়তা বসেই আছে, তারও চেঞ্জ করা প্রয়োজন। ইয়াশ প্রিয়তার মুখ গোমরা দেখে এগিয়ে যায়। কি হয়েছে? আমি চেঞ্জ করব, কিন্তু রুম তো বাহিরে থেকে আটকে দেওয়া। এটাতেই তো সুন্দর লাগছে। চেঞ্জ করব আমি। কেন? সুন্দর লাগছে তো। ড্রেস অনেক ভারী। আচ্ছা ওয়েট। ইয়াশ তার ব্যাগ থেকে একটা কালো টি শার্ট বের করে প্রিয়তার দিকে এগিয়ে দেয়। নাও। কি এটা? টি শার্ট, এটা পরে এসো। হ্যাঁ দেন, এটা হলেই হবে। প্রিয়তা তাড়াহুড়ো করে নামতে গিয়ে ওড়নায় পা বেঁধে পড়ে যেতে লাগলে ইয়াশ ধরে নেয়। ইয়াশ এক পলকে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। দুটো নেশাক্ত চোখ তার দিকেও তাকিয়ে আছে। প্রিয়, হুম, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কথাটা শোনামাত্র প্রিয়তার চোখ বন্ধ হয়ে যায়, হৃদক্রিয়া বেড়ে যায়।
না ভালোবাসি শব্দটা বলে প্রিয় মানুষটি তাকে ঘায়েল করে দিতে পারে। শব্দটা খুব পরিচিত, আগে শুনলেও এমন লাগেনি, তবে আজকে কেন সব যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এভাবেই কেটে যায়, ইয়াশ প্রিয়তাকে ছেড়ে দেয়। এখনও যেন দুজনের এত কাছে চলে আসার ঘোর কাটেনি। কি? ইয়াশ, উহু কিছু না। এমনভাবে দেখছ মনে হচ্ছে কখনো দেখনি। যাও, চেঞ্জ করে এসে যত ইচ্ছে দেখো, এখন যাও। প্রিয়তা লজ্জা মাখা মুখ নিয়ে ওয়াশরুমে চলে যায়। আয়নার নিজেকে দেখছে আর ভাবছে, ইস কি বেহায়া হয়ে গিয়েছি। এভাবে সে ইয়াশের দিকে তাকিয়েছিল, ভাবতেই হাসি পাচ্ছে। প্রিয়তা ইয়াশের দেওয়া টি শার্ট পরে নেয়, তবে সেটা তার তুলনায় অনেক বেশিই বড়। টি শার্ট পরেও যে কখনো ইয়াশের সামনে যেতে হবে এটা কখনো ভাবতেই পারেনি সে। টি শার্ট পরে দুপাশে টানতে টানতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে প্রিয়তা। প্রিয়তার এরকম টানাটানি দেখে ইয়াশ হেসে ফেলে। আমার টি শার্ট এমনিই বড় হয়েছে, তার ওপর এত টানাটানি কেন করতে হবে? আমি কখনো টি শার্ট পরিনি, কারো সামনে যাওয়া তো দূর। অথচ শহরের মেয়েরা টি শার্ট পরেই বাহিরে ঘুরে বেড়ায়। আমি শহরের মেয়ে না। শহরের হতেও হবে না, তুমি প্রতিদিন শাড়ি পরবে। প্রতিদিন শাড়ি পরলে আমাকে আর শাড়িতে ভালো লাগবে না। কে বলেছে? শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। পরে শাড়িতে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেলে আর সুন্দর লাগবে না। চোখটা আমার, তোমার এত সব ভাবতে হবে না। তো কি ভাবব? তুমি শুধু আমাকে ভাববে, আমি সবটা ভেবে নেব। ইয়াশের এমন কথায় প্রিয়তা লজ্জা পেয়ে যায়। সবসময় তো তার কথাই ভাবে, তবুও ইয়াশের এমন কথায় তার দিক থেকে নজর সরিয়ে অন্যদিকে না দিয়ে পারল না। ইয়াশ নিজের হাত দিয়ে প্রিয়তার মুখ তার দিকে ঘুরিয়ে নিল। প্রিয়তা মুখ নিচু করতে চাইছে, তবুও ইয়াশ তার মুখ নিচু করতে দিচ্ছে না। ছাড়ুন, আমার লজ্জা লাগছে। প্রিয়তা ছিটকে গিয়ে কথাটি বলল। খুব তো জড়িয়ে ধরতে চাইতে, এখন তাকিয়ে থাকতেই এত লজ্জা। ভুল হয়ে গিয়েছে আমার। ভুলের মাসুল তো এবার দিতেই হবে। বলতে বলতে ইয়াশ প্রিয়তার দিকে এগিয়ে যায়। প্রিয়তা পরিস্থিতি খারাপ দেখে এদিক ওদিক দৌড়াতে থাকে। ইয়াশ প্রিয়তার পাগলামি দেখে দাঁড়িয়ে যায়। মানে এটা কেমন মেয়ে বরের কাছে না এসে ছুটোছুটি করছে? আমি কি এখন তোর সাথে এরকম দৌড়াদৌড়ি করব প্রিয়? আমি শুয়ে পড়লাম, থাক তুই। আবার তুই করে কেন? তুই আমার সাথে এরকম করবি আর আমি অতি রোমান্টিক হয়ে তুমি বলবো? প্রিয়তা এবার ইয়াশকে জড়িয়ে ধরে। ইয়াশ ও মুচকি হেসে প্রিয়তাকে জড়িয়ে ধরে। প্রিয়তা এবার ইয়াশের বুক থেকে মাথা তুলে ইয়াশকে উদ্দেশ্য করে বলে, কপালে এখনো একটা আদর পাইনি আমি, আমার বউটা খুবই আনরোমান্টিক। আমি তো আমার বউটাকে কাছেই পাচ্ছি না, কাছে আসলে তো আদর পাবে তাই না? তো এখন আপনার সবথেকে কাছে কে আছে? আপনার বউয়ের আত্মা। বউয়ের আত্মা হবে কেন? এটা তো আমার আত্মা, জান সবকিছু। বলেই ইয়াশ প্রিয়তাকে কোলে তুলে নেয়। প্রিয়তাও লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এক চোখ খুলে ইয়াশের দিকে তাকায়। সেভাবে কেউ আচমকা কোলে তুলে নেয় নাকি? এখন আর কোনো কথা না, একদম চুপ। আমার যেভাবে ইচ্ছে কোলে নেব, তোমার কোনো কথা আজ আমার কানে পৌঁছবে না। কি নোংরা কথা বাবা! আপনার কাছে ভালো হয়ে আমার কি কোনো লাভ আছে বলেন? তিন কবুল বলে একদম হালাল করে নিয়েছি। প্রিয়তা কিছু বলবে ঠিক তখনই ইয়াশ প্রিয়তার ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয় আজ আর কোনো কথা নয়। প্রিয়তাও চুপ হয়ে যায়, আর কোনো কথা বলার সাহস করে না সে। ইয়াশ প্রিয়তাকে বিছানায় শুইয়ে দিয়ে পাশে থাকা সুইচবোর্ড থেকে সুইচ টিপে লাইট অফ করে দেয়। অতঃপর আরও একজোড়া ভালোবাসার সাক্ষী হয় এই রাত্রি। বাসরঘরে বসে অপেক্ষা করছে বুশরা। রাত অনেক হয়ে গিয়েছে। রুমে অনেকেই ছিল, কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছে। হুমায়ুন এখনো রুমে আসেনি।
বুশরা বসে বসে ভাবছে প্রতিটা গল্প সিনেমার মতো নতুন বরেরা বাহিরে কি করে। আরও প্রায় 10 মিনিট কেটে যাওয়ার পর হুমায়ুন রুমে ঢুকল। হুমায়ুনের রুমে প্রবেশ বুশরা টের পেল। দরজা আটকে বুশরার পাশে গিয়ে বসে, আপনি এত দেরি কেন করলেন? সবাই চলে গিয়েছে অনেকক্ষণ হল। সরি বুশরা, আসলেই অনেক দেরি হয়ে গেল। তুমি যাও চেঞ্জ করে এসো, অনেক রাত হয়ে গিয়েছে। এত ভারী শাড়ি পরে থাকতে হবে না। শোনো, এই শাড়িটা পরে এসো। শাড়িই পরতে হবে? হ্যাঁ, আজকের রাতটা অন্তত প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, চেঞ্জ করে আসছি, এত প্লিজ বলতে হবে না। বুশরা শাড়ি নিয়ে চেঞ্জ করতে চলে যায়। হুমায়ুন পাঞ্জাবির পকেট থেকে বেলিফুলের মালা বের করে বিছানায় মাথার পাশে রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বুশরা রুমে এসে দেখে হুমায়ুন চোখের ওপর হাত দিয়ে শুয়ে আছে। ঘুমিয়ে গিয়েছে কি না বুঝতে পারছে না। বুশরার উপস্থিতি বুঝতে পেরে চোখের ওপর থেকে হাত সরিয়ে বুশরার দিকে তাকায় হুমায়ুন। কি সুন্দর লাগছে তাকে এই শাড়িতে। কুচি এলোমেলো দেখে হুমায়ুন বুশরার দিকে এগিয়ে আসে। কুচি তো ঠিক করা হয়নি, আমি ঠিক করে দিচ্ছি। এত কেয়ারিং জামাই কই ছিল শুনি? একদম রাজরানী করে রাখব, নিজের সবটুকু দিয়ে আমার এই প্রিয় মানুষটিকে ভালো রাখব। কেয়ার কাকে বলে বুঝতে পারবে? মুখে বললে তো হবে না, আমি দেখতে চাই। হুমায়ুন বুশরার শাড়ির কুচি ঠিক করে দাঁড়িয়ে যায়। নাও, এবার একদম পারফেক্ট। আমি যা বললাম তা প্রমাণ করতে কি করতে হবে? আপাতত আমাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিবেন। তার আগে এখানে দাঁড়াও। বুশরাকে দাঁড় করিয়ে ফুলের মালা নিয়ে এসে বুশরাকে চুলে খোপা করতে বলে। বুশরা খোপা করলে হুমায়ুন বুশরার খোপায় ফুল গুজে দেয়। বাহ, প্রথম থেকে ইমপ্রেস করার কাজ। খোপায় হাত দিয়ে হাসতে হাসতে কথাটি বলে বুশরা, বউকে ইমপ্রেস কেন করতে যাব, এটা তো ভালোবাসা। মুখ থেকে তো একবারও বের হলো না কথাটা। হুমায়ুন ততক্ষণে বিছানায় গিয়ে পা নামিয়ে বসেছে। বুশরার কথা শুনে বুশরাকে টেনে নিজের দিকে নিয়ে এসে পাশে বসিয়ে দেয়। মুখটা নিজের দিকে এগিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বুশরার কানে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি। জড়িয়ে ধরবেন না? বুশরা, সারা রাত আজকে আমার বুকেই রাখব, তোমায় হবে না? হুমায়ুন এবার বুশরাকে আলতো করে নিজের বুকে টেনে নেয়। প্রিয় মানুষকে বুকে রাখতে বা থাকতেও কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। প্রিয়জনের বুকে এক প্রকার শান্তি অনুভব করা যায়। বুশরা হুমায়ুনের বুকে কান ফেলে হৃৎস্পন্দন শুনতে থাকে। ভালোবাসার পূর্ণতা যেন এখানেই এসে থেমে গিয়েছে। সকালে ঘুম ভাঙে প্রিয়তার, নিজের অবস্থান কোথায় সেটা বুঝে উঠতে পারে না। চোখ খুলতেই দেখে কেউ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কেউ তাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে, কে হতে পারে ভাবতেই গোত্রাতের কথা মনে পড়ে যায়। ইয়াসের কথা মনে করে লজ্জা পেয়ে তার বুকেই মুখ লুকায়। ইয়াসের বুকে লোমগুলো মুখে লাগলে কেমন যেন আরেকটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয়। সে নিজেও জড়িয়ে ধরে ইয়াসকে। কত বছর অপেক্ষার পর তাকে কাছে পেয়েছে সে। প্রিয়তা ইয়াসকে শক্ত করে জড়িয়ে ধরে। কি হলো, বুকের মধ্যে থেকে এত নড়াচড়া করলে হবে? ঘুম ঘুম কণ্ঠে, আপনি জেগে? অবাকে হয়ে ইয়াসের দিকে মাথা তুলে জিজ্ঞেস করে প্রিয়তা। জেগেছিলাম না, আমার বউ খুব নড়াচড়া করে, তার জন্যই ঘুম ভেঙে গেল। কোথায় নড়াচড়া করলাম আমি? এই যে মাত্র। আমাকে ছাড়ুন, তাহলে আর নড়ব না। দূরে যেতে দেওয়ার জন্য বিয়ে করেছি নাকি? নড়তেও দিবেন না, আবার সরে শুতে চাইলে তাও দিবেন না। না, আমার বউ চুপ করে জড়ো হয়ে আমার বুকের মধ্যে থাকবে। কতদিন ধরে এখানে মাথাটা রাখতে চাচ্ছিল, আমি রাখতে দেইনি, শুধু এই দিনের অপেক্ষায়। আগে থেকে জড়িয়ে ধরলে কি এই অনুভূতি পাওয়া যেত?
এখন থেকে সবসময় এখানে থাকলেও সমস্যা নেই। একটা কথা জিজ্ঞেস করি? কি কথা শুনি? কবে থেকে আমাকে ভালোবাসেন? এটা জানতে হবে? না জানলে হয় না? না হয় না, বলতে হবে। সকাল সকাল ঘুমোতে না দিয়ে আপনার এসব জানতে হবে। হ্যাঁ বলেন না প্লিজ। আমার মা যখন থেকে তোকে বৌমা বলে ডাকত। কি সত্যি? মিথ্যা কেন বলবো? আমাকে 2-1 বছর আগে জানাতেন। কেন? তাহলে কি হতো? প্রেম করতাম। এখন করব। প্রেম করলে তো আর এখন যেমন জড়িয়ে ধরে শুয়ে আছি এভাবে থাকতে দিতেন না। জড়িয়ে ধরতেন একটু আধটু। আর এখন যা করব সব হালাল, দরকার কি ওসবে যাওয়ার? তার থেকে ভালো হয় আরও কাছে এসো, আদর করে দেই। না আয়া। ইয়াস প্রিয়তার মুখ চেপে ধরে। এভাবে চিৎকার করলে সবাই কি ভাববে? বেয়া ডিগ্রি দব মেয়ে একটা। সরি। ইয়াস প্রিয়তার দিকে এক পলকে তাকিয়ে আছে দেখে প্রিয়তা লজ্জা পায়। প্রিয়তা লজ্জা পেয়ে ইয়াসের বুকে আবার মাথা রাখে থাকে। ইয়াস ও হাসতে থাকে প্রিয়তার কাণ্ড দেখে। আপনি আমার দিকে এভাবে তাকাবেন না তো। কেন? এভাবে তাকালে কি হবে? আমার লজ্জা লাগে। লজ্জা কেন লাগবে? আমি কি আমার প্রিয়র দিকে ভালোবাসাময় চোখে দেখতেও পারবো না? আপনি তো দেখতে পারবেন, কিন্তু আপনি এভাবে তাকালে আমার খুব লজ্জা লাগে। আহা রে আমার লজ্জাবতী। এত লজ্জা পেলে আমাদের সংসার বাচ্চা কাচ্চা কিভাবে হবে? আমার মা তো বলেই দিয়েছে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তার নাতি নাতনি লাগবে। থামবেন আপনি। কেন? বউয়ের কাছে কোনো লিমিট নেই। আপনি ঘুমান, আমি উঠছি। এখনই কেন উঠতে হবে? স্ত্রীর দায়িত্ব, বর যতক্ষণ শুয়ে থাকবে স্ত্রীও ততক্ষণ শুয়ে থাকবে। মোট কথা স্বামীকে সঙ্গ দিতে হবে, এটা স্ত্রীর একমাত্র দায়িত্ব ও কর্তব্য। এসব কোনো আইনে লেখা? যে আইনে লেখা শাড়ি পরলে রাগ দেখানো যাবে না সেই আইনে। আমি পারবো না আর শুয়ে থাকতে। শুধু শুধু শুয়ে থাকতে কে বলেছে? তাহলে আর কি করব? আপনাকে কিছু করতে হবে না, শুধু জড়িয়ে ধরে আরেকটু ঘুমাতে দেন বলেই প্রিয়তাকে আবার জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে ইয়াস। প্রিয়তাও আর কিছু না বলে ইয়াসের বুকে মুখ লুকায়। বাড়িতে আজকে নানারকম রান্না হচ্ছে। 2টা বিয়ে একসাথে হয়েছে বলে কথা। এরকম আনন্দের দিনে বারবার মিসেস আঞ্জুয়ারার ফোনে কল আসছে। আরশি এত সব কিছু খুব মিস করছে, কান্নাকাটিও করছে। তার একমাত্র ভাইয়ের বিয়ে এভাবে হয়ে গেল। আঞ্জুয়ারা মেয়ের সাথে কথা বলছিলেন, এমন সময় ইয়াসের রুমের দরজায় প্রিয়তার গলা শুনতে পাওয়া যায়। তিনি পরে কল করবেন বলে কল কেটে দেন। কে আছো বাহিরে? দরজা এখনো খুলে দাওনি কেন? আর কতক্ষণ রুমে থাকতে হবে? আমার কিন্তু এখন বিরক্ত লাগছে মা। প্রিয়তার গলা শুনে ইয়াসের মা আর প্রিয়তার মার খেয়াল, তারা তো রাতে বাহিরে থেকে দরজা আটকে দিয়েছিল। বুশরার মাসো সবাই রান্নাঘরে হাসতে থাকে। লুবনার মা গিয়ে দরজা খুলে দিতেই যেন রুমের ভেতর থেকে আগুনের গোলা বের হয়ে সোজা এগিয়ে যায়। 2 কোমরে 2 হাত দিয়ে প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই শব্দ করে হেসে ওঠে। সবার হাসি দেখে প্রিয়তা ভ্রু কুঁচকে বলে, সমস্যা কি তোমাদের? রাতে দরজা আটকাতে বলেছে কে তোমাদের? দরজা না আটকালে কি তুই ওই রুমে থাকতি? লুবনার মা, সেটা পরের ব্যাপার, আগে বলো তোমরা দরজা আটকেছ কেন? দরজা আটকে রাখতে হয় তাই। বুশরার মা, এই তোমরা নামা হও, মানে ভাবিদের মতো আচরণ কিভাবে করো তোমরা? লজ্জা লাগে না? বাসায় কোনো পুরুষ আসছে বুঝতে পেরে আঞ্জুয়ারা বেগম প্রিয়তাকে টেনে রান্নাঘরে নিয়ে নেয়। কি হলো, এখানে টেনে আনলে কেন? কথার পরিপ্রেক্ষিতে প্রিয়তার মা বলেন, নিজের দিকে একটু তাকিয়ে দেখ।
অতঃপর প্রিয়তা নিজের দিকে তাকিয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। প্রিয়তার অবস্থা দেখে সবাই আবার হেসে ফেলে। আমার ছেলের টি শার্টও ছাড়িসনি প্রিয়। আঞ্জুয়ারা, ড্রেস চেঞ্জ করার উপায় রেখেছিলে তোমরা? আমার রুমে যাব আর দেখি দরজা আটকে রাখা হয়েছে। এখন যা ফ্রেশ হয়ে নে, তোর বিছানায় শাড়ি রাখা আছে। প্রিয়তার মা, আমি শাড়ি পরতে পারি না জানোই তো মা। ধরে বেঁধে বিয়ে তো দিয়ে দিল, শাড়ি পরানো শিখিয়েছ? আমি আমার পাতলা কোনো জামা পরছি না, শাড়ি পরতে হবে। আমরা তো কাজ করছি, ইয়াশকে বলছি কুচি ধরে দেবে, এটা তো তার দায়িত্ব। বড় মা। প্রিয়তা আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। নিজের রুমে ঢুকে বিছানায় একটা প্যাকেট দেখে এগিয়ে যায়। প্যাকেট থেকে শাড়ি বের করে দেখে লাল টকটকে একটা শাড়ি রাখা। শাড়িটা অসম্ভব সুন্দর। প্রিয়তা শাড়িটা হাতে নিয়ে খুশি মনে ওয়াশরুমে চলে যায়। আজকে তার একা একা শাড়ি পরা শিখতেই হবে বলে মনে মনে একটা প্রতিজ্ঞা করে নেয়। প্রিয়তা কোনো রকমে নিজের শরীরে শাড়ি জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বের হয়ে রুমে শাড়ি পরবে বলে শাড়ি শরীর থেকে নামাতে যাবে, অমনি বিছানার দিকে চোখ গেলে দেখে ইয়াশ শুয়ে আছে। সাথে সাথে শাড়ি ঠিকঠাক করে নেয়। আপনি আমার রুমে? কি হলো, আপনি আমার রুমে কেন? আমি শাড়ি ঠিক করব, আপনি বাহিরে যান। আমি ছাড়া আপনি শাড়ি ঠিক করতে পারবেন না ম্যাম। আপনার এই গুণটা নেই। কি? আমি একাই শাড়ি পরব, বাহিরে যান আপনি। রাগ করলে কাজের কাজ হবে না, সারাদিন এমনভাবেই থাকতে হবে। তার চেয়ে ভালো আমি সাহায্য করি। প্রিয়তা ভাবে ইয়াশ তো ঠিকই বলেছে। কুচিটা অন্তত কাউকে ধরে দিতে হবে। বিছানায় শুয়ে শুয়ে কি করছেন? বউ যে এভাবে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে চোখে পড়ছে না? মেনে নিলি তাহলে যে তুই একা শাড়ি পরতে পারবি না? এই আমি কি বিয়ে করেছি আপনার সাথে যুদ্ধ করতে? আর আপনি আমার সাথে তুই করে বলছেন কেন? বড় মাকে ডাকব? বড় মা। ইয়াশ বিছানা থেকে দৌড়ে এসে প্রিয়তার মুখ চেপে ধরে। প্রিয়তা হাসতে থাকে। পাগল হয়েছিস নাকি? যে কোনো কিছুতেই বড় মাকে ডাকতে হবে তাই না? আমার কথার অবাধ্য হলেই পুরুষ নির্যাতন হবে। ইয়াশ প্রিয়তার কোমরে হাত দিয়ে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে মুচকি হেসে বলে, আর যদি বেশি ভালোবাসা হয় তাহলে কাকে বলা হবে শুনি? প্রিয়তা আর কিছু বলতে পারে না। ইয়াশ প্রিয়তার চুপ থাকা দেখে কপালে একটা চুমু দিয়ে দেয়। আর লজ্জা পেতে হবে না, শাড়িটা ঠিক করে নেন। নিজে বারবার লজ্জা দেবে সেটা কিছু না, আমি লজ্জা পেলেই দোষ। বরের কাজই হচ্ছে বউকে লজ্জা দেওয়া। এটা আমাদের বর্গত অধিকার। এখন শাড়ি ঠিকমতো পরে আমার চোখের শান্তির ব্যবস্থা কর। মনের শান্তি মিলবে না? আপনি পুরোটাই আমার মনের শান্তি। দেখলেই শীতল হাওয়া বয়ে যায় হৃদয়ে। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি শাড়ির কুচি ঠিক করে দেন, বাকিটা আমি ঠিক করে নিচ্ছি। বাসায় যাওয়া কবে? তা তো জানি না। কেন? নতুন নতুন বিয়ে হয়েছে, বউ নিয়ে ঘুরব ফিরব, বাড়িতে এত মানুষের মধ্যে থাকতে কি ভালো লাগে নাকি? এত মানুষের মধ্যে দেখা যাবে বউকে একা একটু কাছে পাওয়াই যাবে না। মানে একদম লাজলজ্জা গুলিয়ে খেয়ে নিয়েছেন তাই না? গতবার লুবনার বিয়েতে এসেছিলাম, এবার এখানে এসে এরকম একটা আনরোমান্টিক মেয়েকে বিয়ে করতে হবে জানলে আমি নেপাল থেকে আসতামই না। খুব উপকার করেছেন এসে, এবার এই মেয়েটাকেই সারা জীবন সহ্য করে নিতে হবে। কিভাবে যে সহ্য করব সেটাই ভাবছি। ইয়াশ তাড়াতাড়ি করে প্রিয়তার মুখ চেপে ধরে। এই আমি তোকে বিয়ে করেছি ভাইয়া ডাক শোনার জন্য নাকি? ওটা তো ভুলে বের হয়ে যাচ্ছিল। আর যদি মুখ বের হইতে দেখেছি। সরি। শাড়ি পরে প্রিয়তা তৈরি হতে থাকে, ইয়াশ বাহিরে চলে যায়।
প্রিয়তা তৈরি হয়ে নিজেও বাহিরে আসে সবাইকে দেখাতে যে তাদের কাছে প্রিয়তাকে কেমন লাগছে। সন্ধ্যায় বুশরা, হুমায়ুন, লুবনা, হিমেল চলে আসায় সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। প্রিয়তাও তাদের সাথেই ছিল। কেউ ভাবতেই পারেনি প্রিয়তা আর ইয়াসের বিয়ে এভাবে হয়ে যাবে। প্রিয়তা আর ইয়াসের বিয়ে নিয়ে কথা হচ্ছিল। সারাটা বিকেল সবাই খুব মজা করে কাটিয়ে দেয়। লুবনার মা বাবা সবার কাছে থেকে বিদায় নিয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয়। তারাই একমাত্র যারা কিনা অল্প কিছুক্ষণের জন্য আনন্দে সবার সাথে যোগ দিতে পারে কিন্তু নিজেদের ইচ্ছেমতো থাকতে পারে না। বাড়ির বড়রা নিজেদের রুমেই ছিল। বাহিরে ড্রয়িং রুমে বসে বাকি 5 জন গল্প করছিল। ইয়াস বাহিরে গিয়েছিল বিকেলে, সন্ধ্যায় বাসায় ফিরে সবাইকে একসাথে আড্ডা দিতে দেখে। ইয়াসকে আসতে দেখে প্রিয়তা তাকিয়ে থাকে, সে সাদা পাঞ্জাবি পাজামা কখন পরল। লম্বা চওড়া মানুষ গায়ে সাদা পাঞ্জাবি পাজামা অসম্ভব মানিয়েছে, যদিও ইয়াসকে সবকিছুতেই খুব ভালো মানায়। ইয়াস যেই তার মা বাবার রুমের দিকে যাচ্ছিল ঠিক তখন লুবনা পিছন থেকে ডাক দেয়, আমাদের সাথে আড্ডা দিবে না? মার সাথে একটু কথা আছে, তোমরা আড্ডা দাও। কথা বলে চলে এসো। শরীরটা ভালোও লাগছে না, প্লিজ তোমরা কন্টিনিউ করো। আপনার কি বেশি খারাপ লাগছে? প্রিয়তা, তোমরা আড্ডা দাও, আমি মার রুমে গেলাম। ইয়াস আর কথা না বাড়িয়ে চলে যায়। প্রিয়তা তাকিয়ে থাকে, তার আবার কি হলো, শরীর কি বেশি খারাপ লাগছে নাকি? ওহো, একদিনেই তুই থেকে তুমি। বুশরা, তো কি বউয়ের সাথে তুই করে বলবে নাকি? চুপ থাক বুশরা। লুবনা, এখন সে তুই বললে তুইই বলতি যে বউ হয়ে গেছিস, তুই বলছে কেন? এসব বাদ দিয়ে কি নিয়ে যেন কথা হচ্ছিল সেটা বল। সবাই আবার কথা শুরু করে। এদিকে হুমায়ুন শুধু বুশরাকে ইশারা করে বুঝিয়ে যাচ্ছে তার এখানে এত আড্ডা দিতে ভালো লাগছে না। কিন্তু বুশরা সেটা বুঝেও না বোঝার মতো হয়ে বসেই আছে। হুমায়ুনের কপালে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। মা, আসব? হ্যাঁ আয়, আবার অনুমতি নিতে হয় নাকি? মা, কিছু করছিলে? ইয়াস, না, কিছু বলবি? তোমরা বাসায় ফিরবে কবে? আমার তো আজকে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। কয়েকটা দিন হাতে আছে। আগামীকাল বাসায় ফিরতে পারলেই ভালো হতো। তোমরা এখানে কয়েকটা দিন থাকবে বলেছিলে, আমি তো আর কাজের মধ্যে যাচ্ছি না আর যাবও না। পড়ায় মন দেব, আর পড়া শেষ হলে 3 বছরের কোর্স করতে বাহিরে যেতে হবে। হ্যাঁ, এখন একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হও বাবা। আগে তো একটা চিন্তা ছিল কিন্তু এখন সেটা নেই। আমরা এখানে একটু গ্রাম্য পরিবেশে কিছুদিন থাকি। তুই প্রিয়তাকে নিয়ে কালকেই চলে যা। প্রিয়তাও থাকুক, সমস্যা নেই। না, ওর তো ক্লাস হচ্ছে। সামনে হয়তো পরীক্ষা তারও। আচ্ছা বলে দেখি, গেলে নিয়ে যাব। হ্যাঁ তোমরা যাও, আমরা বুড়ো বুড়ি একটু এখানে কয়েকটা দিন কাটাই। ব্যবসা, অফিস সব ম্যানেজার দেখবে, তবু তুমি প্রতিদিন সময় করে একটু যেও। ঠিক আছে বাবা। বাহিরে ছিলে এতক্ষণ? হ্যাঁ, মাত্র বাসায় ফিরেই এখানে এলাম। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে। ইয়াস মা বাবার রুম থেকে বেরিয়ে গিয়ে সবার সাথে একটু কথাবার্তা বলতে সোফায় গিয়ে বসে, কারণ কালকেই যদি চলে যেতে হয় তাহলে তো সবার সাথে আর তেমন কথাই হবে না। ইয়াসকে তেমন আড্ডায় পাওয়া যায় না। একটু সময়ের জন্য পেলেই সবাই খুব খুশি হয়ে যায়। এই যেমন আজকে, ইয়াস তার মা বাবার রুম থেকে তাদের কাছে এসে বসায়, সবাই অনেক খুশি হয়েছে। এই যে বাড়ির 2 জামাই, ভালো তো? ইয়াস, 2 শালিকার বিয়ে খাচ্ছি, ভালো থাকব না? হিমেল, আচ্ছা তাই নাকি? আরেক জামাইয়ের কি খবর? বিয়ে করে নতুন বউ নিয়ে আড্ডা দিতে ভালোই লাগছে,
আড্ডা দিচ্ছি এই তো। হুমায়ুন কিন্তু মুখের ভঙ্গিমা বলছে ঘুম ধরে গিয়েছে। তা অবশ্য ঠিক। সবাই বসে কথাবার্তা বলতে থাকে। প্রায় কিছুক্ষণ কেটে যায়। থাক সবাই, আমি রুমে গেলাম, ভালো লাগছে না। প্রিয়তা একটু রুমে এসো তাড়াতাড়ি। কথাটা বলেই ইয়াশ নিজের রুমে চলে যায়। লুবনা প্রিয়তাকে পাঠিয়ে দেয়, কারণ বুঝতে পারে ইয়াশের হয়তো শরীর খারাপ লাগছে। প্রিয়তা সবার কথা মতো আড্ডার আসর থেকে উঠে ইয়াশের রুমের দিকে যায়। দরজায় গিয়ে দেখে ইয়াশ রুমে নেই। তাহলে হয়তো ওয়াশরুমে গিয়েছে। প্রিয়তা গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। ইয়াশ তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুমে এসেই দেখে প্রিয়তা বিছানায় বসে আছে। আপনার কি বেশি খারাপ লাগছে? কেমন লাগছে আপনার? বলেই প্রিয়তা বিছানা থেকে দাঁড়িয়ে যায়। ইয়াশ ও তোয়ালে রেখে দেয়। হ্যাঁ, খারাপ লাগছিল, এখন ঠিক আছি। বলেই টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে খেয়ে নেয়। প্রিয়তা এগিয়ে আসে ইয়াশের দিকে। জ্বর আসছে কি না দেখার জন্য ইয়াশের কপালে হাত দেয়। যারা পড়ছেন তারা প্লিজ রেসপন্স করবেন, লাইক অন্তত দিবেন, আর ভালো লাগছে নাকি খারাপ লাগছে নিজেদের মন্তব্য কমেন্টে জানাবেন। চলবে।